তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে 8ই অক্টোবরের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব, যেগুলো বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য কিন্তু, বিশেষ করে যারা ইউপিএসসি, এসএসসি, পিএসসি, রেলওয়ে যে কোনো এক্সাম দিচ্ছ প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমাদের যেই নিউজগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো ডিটেলসে আমরা একটু জেনে নিই। তো নমস্কার, আমি শুভ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো চলো আজকে আমাদের প্রথম নিউজ যেটা রয়েছে সেটা নিয়ে যাই। এই যে ছবি দেখতে পাচ্ছ সেটা হলো কি বাঞ্জারা বিরাসত নাগারা মিউজিয়ামের। যেটার উদ্বোধন কে করেছেন? আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এই ছবিতে প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মহারাষ্ট্রের ওয়াসিম ডিস্ট্রিক্টে কিন্তু এই নাগারা মিউজিয়াম যেটা রয়েছে বাঞ্জারা বিরাসত নাগারা মিউজিয়াম, সেটা তিনি কি করেছেন? উদ্বোধন করেছেন। কি লক্ষ্য, এসব করার উদ্দেশ্য কি এই বাঞ্জারা বিরাসত নাগারা মিউজিয়াম? বাঞ্জারা হলো মহারাষ্ট্রের একটা একটা কমিউনিটি, যাদের এ, জন্য যাদের কালচারাল প্র্যাকটিস যেগুলো রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের ইতিহাস রয়েছে, এইগুলো তুলে ধরবার জন্যই কিন্তু এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। যার 13টা গ্যালারি রয়েছে এবং সঙ্গে সঙ্গে যারা বাঞ্জারা লিডার ছিল তাদের হিস্ট্রিক্যাল মুভমেন্ট, যেগুলো ঐতিহাসিক যে লড়াই, তাদের জীবনশৈলী, সমস্ত কিছুই কিন্তু এই বাঞ্জারা বিরাসত নাগারা মিউজিয়ামে কিন্তু তুলে ধরা হয়েছে। এই বাঞ্জারা এই পোড়াদেহিতে এটা মিউজিয়ামটা তৈরি করা হয়েছে এবং উদ্বোধনে কিন্তু ছিলেন যে বর্তমানে গভর্নর, অর্থাৎ মহারাষ্ট্রের গভর্নর, সিএম এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ পিএম নরেন্দ্র মোদী, প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন সেখানে। তো পোড়া দেবী কি? দেখো, এই পোড়া দেবী হলো যাকে বলা হয় বাঞ্জারা কমিউনিটি, তাদের হলো কাশি বলা হয়। কারণ কি, তাদের জন্য একটা পবিত্র স্থান হলো এটা। এই যে ছবিটা যেটা তোমরা দেখছো, এই ছবিটাই হলো কি এই একটা মিউজিয়ামের ছবি। যে মিউজিয়ামের ছবি, এর মাধ্যমেই কিন্তু কি করা হয়েছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এইটা ইনগ্রেট করার মাধ্যমেই কিন্তু, যিনি অর্থাৎ সান্ত সেওয়ালাজ মহারাজ এবং রামরাও বাপু মহারাজ, এদেরকে কিন্তু রেসপেক্ট জানিয়েছেন। যারা ছিলেন উম, এই যেই কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা গুরুত্বপূর্ণ লিডার। তো চলো নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হলো কি আমাদের ইন্ডিয়ান নেভি নিয়ে। ইন্ডিয়ান নেভি কি? এই যে আমাদের ইন্ডিয়ান নেভি, তিনি ওমানে কিন্তু অলরেডি পৌঁছে গেছে। আর এই ফার্স্ট টাইম কোনো ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রনের জন্য কিন্তু ইন্ডিয়ান নেভি ওমানে গেল। ঠিক আছে, এই ওমানের মাস্কাট যে ওদের রাজধানী রয়েছে, সেখানে এই আমাদের ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে গেছে তীর, শার্দুল আর ইন্ডিয়ান কোস্ট গার্ডের ভীরা। 5ই অক্টোবর 2024 তারা সেখানে পৌঁছেছে। আর এর মাধ্যমে কি হবে, দু দেশের মধ্যে একটা নাভাল টাইজ যেটাকে বলতে পারি, সামরিক টাইজ, সেটা কিন্তু দু দেশের মধ্যে সেটা অনেকটা ডেভেলপ হবে। আর সঙ্গে সঙ্গে দু দেশের মধ্যে রিলেশনটাও অনেক ভালো হবে। এইটাই হলো এর প্রধান লক্ষ্য। তো চলো নেক্সট আমাদের চলে যায়। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হলো কি লাদাখ নিয়ে। লাদাখের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ। লাদাখের যে পাশমিনার উল যেটা ছিল, অর্থাৎ সেটা হলো বর্তমানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছেন, যেটা কিন্তু একটা হিস্ট্রিক্যাল মাইলস্টোন বলা যেতে পারে। এই যে ছবিতে তোমরা দেখছো, এটা হলো পাশমিনা উল, যেটা থেকে আমাদের কি নানা রকম পাশমিনা শল এবং অন্যান্য পোশাক কিন্তু এখান থেকে তৈরি করা হয়। এর ফলে কি হবে, এই পাশমিনা উল যেটা রয়েছে সেটাকে কিন্তু লাদাখের সফট গোল্ড বা নরম, বা যাকে বলা হয় নরম সোনা বলে কিন্তু এটাকে ডাকা হয়। কারণ এতটাই এটা উল্লেখযোগ্য আর এতটাই নরম ও সঙ্গে সঙ্গে এতটাই দামি ও সুন্দর। তো কি এখানে ওই উদ্বোধনে যেখানে লেফটেন্যান্ট গভর্নর যে বর্তমানে রয়েছে লাদাখের ডক্টর বিডি মিশ্রা,
তিনি কিন্তু স্টেপ বলেছেন যে এইটার মাধ্যমে কি হবে লাদাখের যে বর্তমানে কালচার ঐতিহ্য রয়েছে সেটা অনেকটা বেশি বুস্ট হবে সঙ্গে সঙ্গে ইকোনমিও কিন্তু অনেকটা ডেভেলপড হবে। আর সঙ্গে সঙ্গে তিনি লাদাখের মানুষের এটা একটা জয় বলেও তিনি বলেছেন কারণ এর মাধ্যমে কিন্তু এরপর যখন কোনো ও এই যে পাশমিনা উলের যে ডুপ্লিকেট যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু বেরোনোর আর চান্স পাবে না। কারণ সেগুলো যেহেতু লাদাখের রয়েছে সঙ্গে সঙ্গে লাদাখের এই পাশমিনা যে ইন্ডাস্ট্রি প্রোডাক্টস গুলো রয়েছে সেগুলো অনেকটা বেশি বুস্ট করবে। অনেক বেশি এগুলো ইকোনমিক্যালি লাদাখকে সাহায্য করবে। সঙ্গে সঙ্গে যারা এই পাশমিনা যে উলের যে গোট গুলো রয়েছে তাদের হার্ডিং করবার অর্থাৎ তাদের পালন করবারও কিন্তু যে ট্র্যাডিশনাল ওদের প্র্যাকটিসটা রয়েছে সেইটা অনেক বেশি উন্নত হবে, অনেক বেশি ইমপ্রুভ হবে এই জিআই ট্যাগের মাধ্যমে। আর সঙ্গে সঙ্গে লাদাখ অনেকটাই কিন্তু অনেকটাই ইকোনমিক্যালি স্ট্রং হবে। তো নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হলো ইউকে। ইউকে যে চ্যাগোস আইল্যান্ড যেটা ছিল যেটা বর্তমানে কিন্তু এই মরিশাসকে ফিরিয়ে দিয়েছে। দেখো আমরা প্রত্যেকেই জানি যে ব্রিটিশ সারা অল ওয়ার্ল্ড কিন্তু তারা কি করেছিল তারা রুল করেছিল একটা টাইমে সেইরকম ভাবেই কিন্তু মরিশাস যেটা রয়েছে সেটাকেও কিন্তু তারা রুল করেছিল অর্থাৎ মরিশাসকে মরিশাসে যে চ্যাগোস আইল্যান্ড রয়েছে তার এখনো পর্যন্ত তারা সেখানে রুল করতো। আর এই নিয়ে প্রায় 50 বছর ধরে কিন্তু এই নিয়ে একটা ডিসপুট চলছে ইউনাইটেড কিংডম এবং যেই মরিশাসের মধ্যে এবং ফাইনালি ইউনাইটেড কিংডম যে রয়েছে তারা কিন্তু রাজি হয়েছে যে চ্যাকোস আইল্যান্ড যেটা রয়েছে সেটাকে তারা হলো ইন্ডিয়ান ওসিয়ানের সেটা হলো মরিশাসকে তারা হ্যান্ড ওভার করবে। তবে কিছু শর্ত তারা কিন্তু এখানে রেখেছে যে প্রায় 60 আইল্যান্ডকে তারা কিন্তু এখানে দিচ্ছে। তবে এখানে একটা শর্ত যেটা রয়েছে যে মরিশাসে ইউনাইটেড স্টেট মিলিটারি যে বেস যেটা রয়েছে 99 বছরের জন্য সেটা কিন্তু কন্টিনিউ এখনো পর্যন্ত হবে। কারণ কি দেখো এই ইউকে যেটা রয়েছে এই ইউকে কি করা হয়েছিল 1815 থেকে 1968 পর্যন্ত কিন্তু এই যে টাইমটা 1815টায় তারা হলো এখানে কলোনিয়াল যে উপনিবেশিক যে শাসন তারা এখানে করেছিল। আর এর ফলে কি করেছিল এর ফলে তারা এই ইউকে কি করেছে 1966 সালে তারা 50 বছরের জন্য তাদের দিয়েগো গার্সিয়া যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটাকে কিন্তু তারা ইউএস মিলিটারি বেসকে তারা দিয়ে দিয়েছিল অর্থাৎ বেচে তারা লিজে দিয়েছিল। এর পরিবর্তে কি হয়েছিল এর পরিবর্তে ইউএস হলো এই ইউকে কে যে পোলার মিসাইল সিস্টেম যেটা রয়েছে সেখানে প্রায় 14 মিলিয়ন ডিসকাউন্ট দিয়েছিল। যার জন্য হলো এই অর্থাৎ 1966 এ যেটা রয়েছে থেকে 50 ইয়ার্স এর জন্য তারা কি করেছিল এইটাকে দিয়েছিল। অর্থাৎ মরিশাস কি হয়েছে মরিশাসে এখন বর্তমানে ফ্রিলি চ্যাগোসটাকে তারা ফ্রি করেছে কিন্তু দিয়াগো গ্রাসিয়া এখনো পর্যন্ত কিন্তু ইউএস মিলিটারি বেস হিসাবেই সেখানে থাকবে। তবে এখানে কি প্রবলেম হয়েছে প্রায় 1500-র বেশি মানুষ যারা ছিলেন যারা 1960 থেকে 1970-এর মাঝে যাদেরকে তাদের নিজস্ব জায়গা থেকে তাদেরকে কিন্তু উৎক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে কি তারা বর্তমানে মরিশাস এবং সেইচিল এবং ইউকের বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। এই কারণে কি হয়েছে ইউকে যেটা রয়েছে তাদের মধ্যে একটা মিক্সড একটা ফিলিংস দেখা যাচ্ছে কারণ চ্যাগোসিয়ান যারা রয়েছে তারা অনেকেই খুশি আবার অনেকেই কিন্তু খুশি না কারণ তারা চাইছিল একদম কোন রকম শর্ত ছাড়াই তারা তাদের এই চ্যাগোস আইল্যান্ড যেটা রয়েছে সেটাকে ফিরে পেতে। কিন্তু এখানে নানান শর্ত ইউকে কিন্তু এখানে লাগিয়েছে। ঠিক আমাদের পরের নিউজ যেটা আমরা দেখছি সেটা হলো মহাকুম্ভ 2025 তার জন্য যেটা প্রয়াগরাজ অর্থাৎ বিগত এলাহাবাদ যেটা ছিল সেখানে অনুষ্ঠিত হবে। এই মহাকুম্ভ মেলার জন্য কিন্তু একটা অফিসিয়াল একটা কি করা হয়েছে একটা লোগো উত্তরপ্রদেশের সরকারের থেকে কিন্তু এই যে লোগোটা তোমরা দেখছো এই লোগোটা উত্তরপ্রদেশের সরকার থেকে কিন্তু কি করা হয়েছে আনভেল করা হয়েছে উন্মোচন করা হয়েছে আর যার উন্মোচন করেছেন কি সেখানকার সিএম যোগী আদিত্যনাথ। এই যেটা রয়েছে
এখানে কি কি রয়েছে? একটা অমৃত কলস যেটা দেখা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে একটা অবসারভার ট্রি, ঠিক আছে? আর একটা ইমেজ ও লর্ড হনুমানের ইমেজ, ঠিক আছে? এর একটা আর্ন, এরকম অনেক কিছুই রয়েছে যার মাধ্যমে তারা কি করতে চাইছে যে সনাতন ধর্মের যে হিউম্যানিটি, সিভিলাইজেশনের যে হিউম্যানিটি এবং নেচার, সেটাকে তুলে ধরার চেষ্টা কিন্তু তারা এই লোগোতে করেছেন। এবং শুধু এই লোগোই নয়, লোগোর পাশাপাশি এই মহাকুম্ভের এই মেলার জন্য একটা ওয়েবসাইট এবং একটা অ্যাপও কিন্তু লঞ্চ করেছে কি উত্তরপ্রদেশে সরকার। এরপরে যেটা আমরা দেখছি সেটা হলো ইউএস টেনিস স্টার কোকো গাভস উইন্স চায়না ওপেন ফাইনাল। এই যে যা ছবি দেখছো ইনি হলো কোকো গফ। তিনি কি হয়েছে, চায়না ওপেন ফাইনাল যেটা রয়েছে সেটা তিনি কিন্তু জিতেছেন। আর কাকে হারিয়ে জিতেছেন? মাত্র 20 বছর বয়সী এই আমেরিকান, যিনি হলো দ্বিতীয় আমেরিকান বলা যেতে পারে। কারণ চায়না ওপেনের যেটা রয়েছে সব থেকে ইয়ংগেস্ট আমেরিকান হিসাবে একজন কিন্তু ইয়ংগেস্ট চ্যাম্পিয়ন, চায়না চ্যাম্পিয়ন কিন্তু এই স্টার কোকো গফ, ঠিক আছে? 10 স্টার কোকো গফ। আর ইনি হলেন আমেরিকান, সেকেন্ড আমেরিকান যিনি হলো চায়না ওপেন জিতেছেন। এর আগে হলো 2004 ও 2013-তে সেরেনা উইলিয়ামস কিন্তু এই চায়না ওপেন জিতেছিল। আর কাকে হারিয়ে জিতেছে? যাকে হারিয়ে জিতেছে সেও কম নয়, কারণ তিনি হলেন ইউএস চ্যাম্পিয়ন যে ক্যারোলিনা মুচোভা যে রয়েছে, ও তাকে হারিয়ে 6-1 এবং 6-3-তে 1 ঘন্টা 16 মিনিটে হারিয়ে তিনি এই 8 নম্বর টাইটেল কিন্তু তাই তিনি জিতেছেন, অর্থাৎ চায়না ওপেন ফাইনাল। ঠিক আছে, চায়না ওপেনের 10 স্টার তিনি এখন বর্তমানে। নেক্সট আমরা যেটা চলে যাচ্ছি সেটা হলো ইরানি ট্রফি নিয়ে। ইরানি ট্রফি 2024-এ উম এই 27 বছরে প্রথমবারের জন্য কিন্তু ইরানি ট্রফি জিতলো মুম্বাই টিম। তার নেতৃত্বে জিতেছে আজিঙ্কা রাহানে, এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। আজিঙ্কা রাহানে তার দ্বারাই কিন্তু এই 27 বছরে প্রথমবার হলো এই 27 বছরে প্রথমবার হলো মুম্বাই টিম যেটা ছিল, সেই মুম্বাই টিম ইরানি ট্রফি এটা কিন্তু জিতেছে। ঠিক। আর এটা ফার্স্ট 1997-98 এটা প্রথম এটা তৈরি হয়েছিল, ঠিক আছে? আর 121 রানে কিন্তু ফার্স্ট উইন তারা হয়েছে। 21 রানের এই ক্রিকেট ম্যাচ যেটা রয়েছে সেটা তারা কিন্তু হয়েছেন। এবং সঙ্গে 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 তারা যে রয়েছে তারা এই যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর যে সেরিমনি যেটা রয়েছে তারা আহ, এই সেরিমনিটা করতে চলেছে, যেখানে উপস্থিত থাকবে কে? বোর্ড অফিসিয়াল, অ্যাপেক্স কাউন্সিল মেম্বার, মেরিডান এবং ক্লাব রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে, যাতে এই কমিটির দ্বারা কি ক্রিকেট ইমপ্রুভমেন্ট কমিটি অন্যান্য মেম্বার যারা রয়েছে প্রত্যেকে কিন্তু তারা সেলিব্রেট করবে এবং সেরিমনি যেটা রয়েছে সেখানে অনুষ্ঠিত কিন্তু তাদের হবে। তো চলো আজকের এই নিউজ থেকে আমরা যা যা জানতে পারলাম সেটা কি, চলো একবার ছোট্ট করে আমরা দেখে নিই কি ধরনের প্রশ্ন এখান থেকে এক্সাম রিলেটেডে আসতে পারে। ইরানি ট্রফি এবছর কে জিতেছে? মুম্বাই। কার নেতৃত্বে? আজিঙ্কা রেয়ানে। ফার্স্ট টাইম 27 বছরে। আর প্রথম ইরানি ট্রফি 1997-98-এ হয়েছিল। ঠিক। সেকেন্ড, চায়না ওপেন ফাইনাল এবছর কে জিতেছে? কোকো গফ। কাকে হারিয়ে জিতেছে? ক্যারোলিনা মুচোভা 6-1 6-3-তে। আর ইনি হলেন সব থেকে ছোট বয়সী অর্থাৎ ইয়ংগেস্ট চ্যাম্পিয়ন অফ চায়না ওপেন। আর এর আগে কোন আমেরিকান জিতেছিলেন? এবং দ্বিতীয় সেকেন্ড আমেরিকান স্টার 10 স্টার এর আগে ছিলেন সেরেনা উইলিয়ামস, যে 2004 আর 2013-তে জিতেছিল। ঠিক। চলো প্রশ্ন কি? প্রশ্ন হলো যে মহাকুম্ভ 2025 কোথায় এই মেলাটা হতে চলেছে? প্রয়াগরাজ। এর যে লোগো কেউ উন্মোচন করেছেন? সেখানকার সিএম, উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ। ঠিক। পরে চলো পরের প্রশ্ন আমরা যেটা আসতে পারে এক্সামের জন্য, যে মরিশাসকে মরিশাসকে ইউকে চ্যাগোস আইল্যান্ড কোন আইল্যান্ড ফিরিয়ে দিয়েছে? সেটা হলো চ্যাগোস আইল্যান্ড। এই চ্যাগোস আইল্যান্ডে যেটা ফিরিয়ে দিয়েছে এর জন্য কিন্তু অনেক শর্ত তারা রেখেছে। তবে মনে রাখবে এই চ্যাগোসিয়ান যারা রয়েছে প্রায় 10,000 বর্তমান চ্যাগোসিয়ান যারা অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো তোমাদের প্রশ্ন যেটা থাকতে পারে যে ইউকে 1966 সালে কোন তার দ্বীপকে লিজ দিয়েছিল ইউএস এর কাছে? সেটা হলো দিয়েগো গার্সিয়া যেটা রয়েছে সেটা। ঠিক।
আর কোন আইল্যান্ডটা ফিরিয়ে দেওয়া হয়েছে? চ্যাগোস আইল্যান্ড। কিন্তু সেখানে শুধুমাত্র দিয়েগো গার্সিয়া যেটা রয়েছে সেটা বাদ দিয়ে। নেক্সট যেটা যে পশমিনা উল যেটা রয়েছে সেটা কোথাকার জিআই ট্যাগ পেয়েছে কোন জায়গার জন্য? সেটা হলো লাদাখ। আর এই লাদাখের বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন? বিডি মিশ্রা। আর কে আমাদের টেক্সটাইল মিনিস্টার যে রয়েছে গিরিরাজ সিং, তিনি কিন্তু এটাকে প্রেজেন্ট করেছেন। ঠিক। পরে আমাদের যেটা আসতে পারে সেটা হলো কি যে আমাদের ইন্ডিয়ান নেভির ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন তারা কোথায় করতে চলেছে? সেটা হলো ওমান। ওমানের রাজধানী কি? মাস্কট। মাস্কটে এটা অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া এবং ওমানের মধ্যে। এরপর আমরা যেটা দেখছি সেটা হলো বাঞ্জারা বিরাসত নাগারা মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা হলো মহারাষ্ট্রের ওয়াসিম ডিস্ট্রিক্টে অবস্থিত। এটাকে উদ্বোধন কে করেছেন? আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এবং সঙ্গে সঙ্গে এই নাগারা মিউজিয়াম, বাঞ্জারা বিরাসত মিউজিয়াম, এটা কেন উদ্বোধন করা হয়েছে? কারণ এইটা হলো যে এই বাঞ্জারা যে কমিউনিটি রয়েছে তাদেরকে রেসপেক্ট জানানোর জন্য এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে। তো চলো আজকের আমরা নিউজের পাশাপাশি সেখান থেকে কি ধরনের প্রশ্ন এক্সামে আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো এরকম প্রতিদিন নিউজ সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে জানার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।